সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংরেজি বিষয়ের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে ইংরেজি প্রথম পত্রের 4 নাম্বার যে প্রশ্নটি আসবে, অর্থাৎ ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ, এই নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং এই ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ যখন আমরা সমাধান করতে যাব, সেক্ষেত্রে আমাদের শব্দ ভাণ্ডার বা ভোকাবুলারি সে বিষয়ে অগাধ জ্ঞান থাকতে হবে। বিশেষ করে আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর যে পাঠ্য বইটি আছে, তার মধ্যে যে লেসনগুলো আছে, সেগুলো খুব ভালো করে পড়তে হবে। এছাড়াও আমাদের সাধারণ জ্ঞানের যে বিষয়টি, সেটি খুব ভালো থাকতে হবে। এই বিষয়ে আমাদেরকে দক্ষ হতে হবে এবং পাশাপাশি গ্রামাটিক্যাল কিছু যে নিয়ম কানুন, সেই সম্বন্ধেও ওয়াকিবহাল হতে হবে। তো আজকে ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ তা বোঝার জন্য আমরা ইতিপূর্বে বোর্ডে যে প্রশ্নগুলো হয়েছে তার মধ্য থেকে কিছু প্রশ্ন বেছে নেব এবং তোমরাও তোমাদের রেফারেন্স বই যেটি পেয়েছো তার মধ্য থেকে বোর্ডের যে প্রশ্নগুলো, সেখানে ঢাকা বোর্ড 2017 ঢাকা বোর্ড 2017 যে প্রশ্নটি এসেছে, সেই প্রশ্নটি আমরা একটু দেখব এবং তোমরা সবাই মনোযোগ সহকারে এটি অনুধাবন করবে বলে আশা রাখি। ঢাকা বোর্ডের যে প্রশ্নটি এসেছে, সেটি একজন বিখ্যাত মনীষী ব্যক্তি, যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। তো আমরা দেখে নিই রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে এখানে কি বলা হয়েছে। যে কোনো ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ বা ক্লোজ টেস্ট উইথ ক্লুজ যদি আমরা সমাধান করতে চাই, প্রথমে আমাদেরকে পুরো যে অংশটি আছে প্রশ্নের, সেটি ভালো করে পড়ে নিতে হবে। তখন কি হয়, দেখা যাবে যে শূন্যস্থানগুলো এখানে দেওয়া থাকে, তার মধ্যে যে শব্দগুলো আমাদেরকে বসাতে হবে, সেই শব্দগুলো সম্বন্ধে পুরো প্যাসেজটি পড়ার পর আমাদের একটি ধারণা তৈরি হয়ে যায়। কখনো হয়তো আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অনেকগুলো, এখানে 10টি শূন্যস্থান থাকে, তার মধ্যে অনেকগুলোই কিন্তু আমাদের মাথায় চলে আসে যে এখানে এই শব্দটি হতে পারে বা ওইটা হতে পারে। তো আমরা দেখে নেই এখানে কি বলা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর was a man of genius. Man of genius. Genius আমরা সবাই বুঝি। Genius তার মানে হচ্ছে talented. A man of genius. এখানে একটি শূন্যস্থান আছে, a man of, তারপর শূন্যস্থান দেয়া, genius. He was dash a poet and novelist dash a playwright, a composer, a painter and a philosopher. রবীন্দ্রনাথ ঠাকুরের যে কটি গুণ ছিল বা তিনি যে বিষয়গুলোতে দক্ষ ছিলেন, তার একটি তালিকা আমরা এখানে পেলাম, যে তিনি একাধারে একজন কবি, একজন ঔপন্যাসিক, নাট্যকার, সুরকার
চিত্রশিল্পী এবং দার্শনিক। He was awarded the Nobel Prize for Gitanjali into English. For dash Gitanjali into English. Those translations earned him a great dash in the West. As a humanist, Tagore accused the British dash and pleaded for the dash of India from Britain. Tagore was highly influential in dash the best of Indian culture to the West and vice versa. He dash himself to literature at a very early age. After coming back from England, he began to write in all branches of literature. তো আমরা মোটামুটি তার বাংলাটা অনুধাবন করতে পেরেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন প্রতিভাবান মানুষ ছিলেন। তিনি কবি, সাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, দার্শনিক, অনেকগুলো গুণে গুণান্বিত ছিলেন। তাকে গীতাঞ্জলি রচনা করার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় এবং এই গীতাঞ্জলির অনুবাদ তার জন্য পশ্চিমা দেশগুলোতে প্রচণ্ড সম্মান বয়ে নিয়ে এসেছিল। একজন মানবতাবাদী হিসাবে তিনি ব্রিটিশ যে সাম্রাজ্যবাদ ছিল তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং ব্রিটেনের কাছ থেকে ভারতের স্বাধীনতার জন্য তিনি কামনা করেছিলেন। পশ্চিমা দেশের কাছে ভারতীয় সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রে তিনি খুব প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন, বা ভারতীয়দের কাছে পশ্চিমা সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রেও তিনি অনেক প্রভাবশালী ছিলেন। তিনি খুব অল্প বয়সে নিজেকে সাহিত্যে নিযুক্ত করেন এবং ইংল্যান্ড থেকে ফিরে আসার পর তিনি সাহিত্যের প্রায় সব শাখাতেই একাধারে লিখতে শুরু করলেন বা একটানা লিখতে শুরু করলেন। এবার আমরা একটু ভেঙে ভেঙে প্রত্যেকটি যে এখানে শূন্যস্থান আছে 10টি সব মিলিয়ে সেইগুলো একটু দেখেন। প্রথমেই বলা হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ ম্যান অফ ড্যাশ জিনিয়াস। এখানে আমরা শব্দটি পেয়েছি জিনিয়াস। এই শব্দটি কিন্তু নাউন। ম্যান অফ ড্যাশ জিনিয়াস। রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রতিভা সেটি কিন্তু অনেক বিশাল ছিল। তাহলে দেখো, যদি আমরা শূন্যস্থানের ঠিক পরপর কোনো নাউন পাই, সেক্ষেত্রে নাউনের পূর্বে কিন্তু আমাদেরকে অ্যাডজেক্টিভ বসাতে হবে। তার যে জিনিয়াস বা তার যে প্রডিজি প্রতিভা সেটি কতটুকু কম ছিল বা বেশি ছিল সেটা আমাকে বলতে হবে। অর্থাৎ এটা অ্যাডজেক্টিভের দ্বারা এই কাজটি হয়। তাহলে এখানে শূন্যস্থানে আমি যে শব্দগুলো লিখতে পারি, তার গ্রেট জিনিয়াস, বিরাট প্রতিভা ছিল। কেউ বলতে পারে
এক্সট্রা অর্ডিনারি, অসাধারণ প্রতিভা ছিল। গ্রেট এবং এক্সট্রা অর্ডিনারি দুটি কিন্তু অ্যাডজেক্টিভ। রবীন্দ্রনাথ ঠাকুর বিরাট প্রতিভা সম্পন্ন একজন মানুষ ছিলেন, অথবা অসাধারণ প্রতিভা সম্পন্ন একজন মানুষ ছিলেন। তাহলে এই যে জিনিয়াস শব্দটিকে আমি মডিফাই করি কিসের দ্বারা? অ্যাডজেক্টিভের দ্বারা। কতটুকু জিনিয়াস? গ্রেট জিনিয়াস, এক্সট্রা অর্ডিনারি জিনিয়াস, অসাধারণ প্রতিভা বা বিশাল প্রতিভা। এই শূন্যস্থান অনেকে তোমরা কি করো? মুখস্থ করে ফেলো। এটা মুখস্থ করার বিষয় না। শূন্যস্থানের পূর্বের এবং পরের যে ওয়ার্ডগুলো, সেগুলো খুব ভালো করে একটু দেখলেই কিন্তু বিশেষ করে কোন পার্টস অফ স্পিচ এখানে বসতে পারে সেটা বেরিয়ে আসে। He was a man of great genius or extraordinary genius. তারপরের লাইনে বলা হচ্ছে he was dash a poet and a novelist, dash a playwright, a composer, a painter and a philosopher. তাহলে একটি সেন্টেন্স, সেখানে দুটি শূন্যস্থান আমরা পেয়েছি। যেমন আমি যদি ইংরেজিতে একটি বাক্য বলি যে তিনি একাধারে একজন কবি এবং একজন সাহিত্যিক, তাহলে বাক্যটা কি হয়? He is both a poet and a novelist. Novelist সাহিত্যিকের বদলে এখানে উপন্যাসিক বসিয়ে দিলাম। He is both a poet and a novelist. এই যে দুইটা জায়গাতে বোর্ডের প্রশ্নতে কিন্তু শূন্যস্থান দেয়া আছে। এটাকে বলা যায় he is both a poet and a novelist। আবার কি বলা যায় যদি আমরা কোরিলেটিভ কনজাংশন ব্যবহার করি? both এবং and কিন্তু কোরিলেটিভ কনজাংশন, অর্থাৎ যেখানে both বসে সেখানে and আসে। এইভাবে আরো দুটি কোরিলেটিভ কনজাংশন হচ্ছে not only but also। আমি যদি বলি যে তিনি শুধু কবি নন, একজন ঔপন্যাসিকও বটে, তাহলে he is not only a poet but also a novelist। তাহলে poet এবং novelist দুটি কিন্তু নাম, তাদের পূর্বে আর্টিকেল আমরা পেয়েছি এ, এবং তার পূর্বে আমরা কোরিলেটিভ কনজাংশন বসিয়ে দিতে পারি not only এবং but also। তাহলে দ্বিতীয় যে শূন্যস্থানটি আছে এখানে বলা হচ্ছে যে তিনি শুধু একজন কবি বা ঔপন্যাসিক নন, তিনি নাট্যকার, রচয়িতা, চিত্রশিল্পী এবং দার্শনিকও বটে। তাহলে আমরা বিতে প্রথম গ্যাপটাতে বসাতে পারি নট অনলি, এবং পরের যে শূন্যস্থানটি এখানে দেয়া আছে সি, সেখানে বসাতে পারি বাট অলসো। নট অনলি অ্যান্ড বাট অলসো। নট অনলি এবং বাট অলসো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন, অর্থাৎ যে বাক্যে নট অনলি আসবে সেখানে বাট অলসো ব্যবহার হবেই হবে, যেখানে both আসবে সেখানে and এর ব্যবহার হবে। তাহলে he was not only a poet and a novelist but also a composer, etc. etc. তারপর দেখা গেল কি আছে, he was awarded the Nobel Prize for
গীতাঞ্জলি ইনটু ইংলিশ। বিতে বলা হচ্ছে ফর গীতাঞ্জলি, গ্যাপ আছে, ফরের পর গ্যাপ আছে, গীতাঞ্জলি ইনটু ইংলিশ। রবীন্দ্রনাথ যখন গীতাঞ্জলি রচনা করেছিলেন তখন আরেকজন ব্রিটিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটস তিনি তাকে এই গীতাঞ্জলিটাকে, গীতাঞ্জলি তো বাংলায় রচিত হয়েছিল, সেটাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য উইলিয়াম বাটলার ইয়েটস যিনি একজন ব্রিটিশ কবি, তিনি তাকে এই গীতাঞ্জলিটাকে ইংরেজিতে অনুবাদ করার ক্ষেত্রে কিন্তু সাহায্য করেছিলেন। তাহলে অনুবাদ করা, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলিকে ইংরেজিতে অনুবাদ করার জন্য। এবার অনুবাদ করা হয়তো হঠাৎ এই শব্দটি নাও মনে হতে পারে যে এখানে অনুবাদ করার ইংরেজিটা আসলে কি হবে, তারপর সেটাকে একটু ঠিকঠাক করে বসাতে হবে। কিন্তু তুমি যদি একটু পরের সেন্টেন্সটা পড়ো, এখানে কি লেখা আছে, পরের সেন্টেন্সে লেখা আছে those translations earned him a great in the west। তাহলে আমরা কিন্তু অনুবাদের ইংরেজি পেয়ে গেছি। অনুবাদ ইংরেজি হচ্ছে ট্রান্সলেশন, নাউন ট্রান্সলেশন। তাহলে এই নাউন থেকে কিন্তু আমি অনুবাদ করা যেটি ভার্ব তার ইংরেজিটি বের করতে পারি। ট্রান্সলেশন থেকে হয়ে যায় ট্রান্সলেট। ট্রান্সলেশন শব্দটি হচ্ছে নাউন, যার অর্থ হচ্ছে অনুবাদ, এবং ট্রান্সলেশন থেকে যদি আমি ট্রান্সলেট বলি সেটি হয়ে যাবে ভার্ব। ট্রান্সলেট মানে অনুবাদ করা। আবার যদি এটাকে আমি অ্যাডজেক্টিভে পরিণত করতে চাই তাহলে হয়ে যাবে ট্রান্সলেটেড, অনুবাদকৃত, যেটা অনুবাদ করা হয়ে গেছে। তাহলে এই শূন্যস্থানে আমরা অনুবাদ করা বসাবো। অনুবাদ করাটা হচ্ছে ভার্ব। এবার লক্ষ্য রাখতে হবে এই শূন্যস্থানটির ঠিক পূর্বে একটি প্রিপোজিশন দেওয়া আছে FOR, ফর, এবং স্বভাবতই প্রিপোজিশনগুলোর পরে যদি ভার্ব বসে সেক্ষেত্রে ওই ভার্বটির সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে আমরা TRANS, ট্রান্স, LTING, অর্থাৎ ট্রান্সলেট বানানের শেষের ইটা বাদ দিয়ে আইএনজি বসিয়ে দিই। For translating Gitanjali into English. So if we find the position before a verb, we have to add ing with the verb. সব ভার্বের পরেই, সব প্রিপোজিশনের পরেই যদি ভার্ব থাকে তাহলে আইএনজি যুক্ত হয়। একটি প্রিপোজিশন বাদ দিয়ে, সেটি হচ্ছে TO2। টু এর পর কখনো ভার্বের সাথে আইএনজি হবে, যার জন্য আমরা বলি আই ওয়ান্ট টু ডু। আমরা বলি না আই ওয়ান্ট টু ডুইং, বা আই ওয়ান্ট টু ইট, আই ওয়ান্ট টু টেক ইট, আই ওয়ান্ট টু রিড ইট। এইভাবে আমরা বলি টু রিড, টু ডু, টু সুইম, টু ফাইট, টু ওয়াক, কখনো আইএনজি হবে না। এছাড়া যে প্রিপোজিশনগুলো আছে তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এবার লাইনটা কি হলো যে ট্যাগোর ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর ট্রান্সলেটিং গীতাঞ্জলি ইনটু ইংলিশ। একটু লক্ষ্য করলে ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইনটু কখন বসে, এই ইনটু একটি প্রিপোজিশন।
কোনো কিছুকে রূপান্তর করা যদি বোঝায়, একটা রূপ থেকে আরেকটা রূপে চলে যাচ্ছে, মানে বাংলা থেকে সেটি ইংরেজি হয়ে যাচ্ছে, রূপ বদলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে ইনটুর ব্যবহার করি। ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করা। তাহলে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর ট্রান্সলেটিং গীতাঞ্জলি ইনটু ইংলিশ। অ্যাজ এ হিউম্যানিস্ট, তার আরেকটি গুণ হচ্ছে তিনি একজন মানবতাবাদী লোক। তাই ট্যাগর যখন রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যকর্মে নিযুক্ত ছিলেন, তখন কিন্তু ভারতবর্ষ ব্রিটিশদের শাসনে ছিল। তাহলে এই যে ব্রিটিশ শাসন, এই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সমগ্র ভারতবর্ষ তখন ফুঁসে উঠেছিল, এবং যার জন্য সবাই চেয়েছিলেন ভারতবর্ষবাসী যে তারা এখন আর ব্রিটিশদের শাসনে থাকবেন না, স্বাধীন হবেন। তাহলে এই যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ব্রিটিশ শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রথম যে শূন্যস্থানটি পেয়েছিল সেখানে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসেছিল, এবার আমরা অ্যাডজেক্টিভ পেয়েছি এবং তারপরে একটা গ্যাপ দেওয়া আছে যে রবীন্দ্রনাথ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কিন্তু মানে তার মনের ক্ষোভটা প্রকাশ করেছিল। সাম্রাজ্যবাদ ইংরেজি হচ্ছে ইম্পেরিয়ালিজম। এটি একটি নতুন শব্দ, এইভাবে কিছু শব্দ তোমাকে শিখতে হবে। ইম্পেরিয়ালিজম মানে হচ্ছে সাম্রাজ্যবাদ, অথবা এটাকে আমরা বলতে পারি যে ব্রিটিশ উপনিবেশবাদ, যেটা আমরা বলতে পারি যে কলোনিয়ালিজম। উপনিবেশবাদ, কলোনিয়ালিজম সাম্রাজ্যবাদ, ইম্পেরিয়ালিজম সাম্রাজ্যবাদ, কলোনিয়ালিজম হচ্ছে ব্রিটিশ উপনিবেশবাদ, কলোনিয়ালিজম। তাহলে এই যে ইম্পেরিয়ালিজম শব্দটি হচ্ছে নাউন, ব্রিটিশ ইম্পেরিয়ালিজম অর ব্রিটিশ কলোনিয়ালিজম। এবং তিনি কি করেছিলেন? প্লিডেড, ব্রিটিশদের কাছে নিবেদন জানিয়েছিলেন ফর দ্য ড্যাশ অফ ইন্ডিয়া ফ্রম ব্রিটেন। For the dash of India from Britain. ব্রিটেনের কাছ থেকে ভারত কি লাভ করবে? স্বাধীনতা লাভ করবে। এই শূন্যস্থানের পূর্বে দেওয়া আছে দি এবং তারপর দেওয়া আছে অফ। তাহলে সাধারণত শূন্যস্থানের বাম দিকে যদি আর্টিকেল দি দেওয়া থাকে এবং ডান দিকে প্রিপজিশন অফ দেওয়া থাকে, সেক্ষেত্রে ওই শূন্যস্থানে আমাদেরকে নাউন বসাতে হবে। তাহলে তিনি চেয়েছিলেন ব্রিটেনের কাছ থেকে যাতে ভারত স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা ইংরেজি হচ্ছে, সহজ একটি ইংরেজি আমরা দিয়ে দিলাম, ফ্রিডম অথবা লিবার্টি অথবা ইন্ডিপেন্ডেন্স হতে পারে। ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া অর দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া অর দ্য লিবার্টি অফ ইন্ডিয়া ফ্রম ব্রিটেন।
মধ্যে একটি লাইন ছিল, এটা আমরা স্কিপ করেছিলাম। লাইনটি ছিল, those translations earned him a great in the West. কি নাম্বার? earned him a great dash in the West. এই যে তিনি অনুবাদ করেছিলেন, সেই অনুবাদটি তার জন্য কি এনেছিল? তার জন্য গ্রেট অনার, সম্মান এনেছিল, তার জন্য খ্যাতি এনেছিল। গ্রেটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর নাউন বসিয়ে দিলাম সম্মান, অনার অথবা ফেম, খ্যাতি, অথবা এখানে রেপুটেশনও লেখা যায়, খ্যাতি। ই নাম্বারটা হচ্ছে অনার, এবং এফ এ লিখবে তোমরা ইম্পেরিয়ালিজম, এবং জিতে লিখবে লিবার্টি। আচ্ছা, he himself to literature at a very early age. Tagore was highly influential in dash the best of Indian culture. H. In dash the Indian culture. ভারতীয় সংস্কৃতির সর্বোত্তম যে বিষয়গুলো, সেগুলো পশ্চিমাদের কাছে উপস্থাপন করার ক্ষেত্রে তিনি খুব প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন। তাহলে উপস্থাপন করা, এটা একটা ভার্ব, বা পরিচয় করিয়ে দেওয়া, এটা হতে পারে যে ভারতীয় সংস্কৃতিগুলোর ভালো দিকগুলো তিনি পশ্চিমাদের কাছে তুলে ধরেছিলেন বা উপস্থাপন করেছিলেন। তাহলে দুটি ভার্ব এখানে আমি লিখতে পারি, একটা হচ্ছে রিপ্রেজেন্ট, একটা হচ্ছে ইন্ট্রোডিউস। এবার এখানে কিন্তু প্রিপজিশন ইন দেওয়া আছে, এবং আগেই বলেছি প্রিপজিশনের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। রিপ্রেজেন্টের সাথে আইএনজি, রিপ্রেজেন্টিং এবং ইন্ট্রোডিউসের শেষের ইটা উঠে হবে আইএনজি। ইন রিপ্রেজেন্টিং or in introducing the best of Indian culture to the West or vice versa. He himself to literature at a very early age. পরের গ্যাপটিতে আমরা পেলাম he himself to literature at a very early age. এখানে শূন্যস্থান দেওয়া আছে, এবং এখানে দেখো টু আর একটি প্রিপজিশন দেওয়া আছে। তিনি খুব অল্প বয়সে নিজেকে, হিমসেলফ মানে হচ্ছে নিজেকে, সাহিত্যে নিযুক্ত করেছিলেন।
বা সাহিত্যের জন্য তার জীবনটাকে তিনি উৎসর্গ করেছেন। তাহলে এই ক্ষেত্রে উৎসর্গ করা ইংরেজি হচ্ছে ডিভোট। ডিভোটের সাথে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নিয়ম অনুসারে টু বসে। এটা আমি অতীতের কথা বলছি যে তিনি করেছিলেন, তাহলে এই ভার্বটির অতীত রূপে চলে যাব, পাস্ট ফর্ম, ডিভোটেড। হি ডিভোটেড himself to literature at a very early age। নিজেকে নিযুক্ত করা একটা কাজে, সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি engaged, engage এর past লিখতে পারি। He engaged himself to literature at a very early age, একই কথা। তারপরে এখানে বলা হচ্ছে after coming back from England he began to write in all branches of literature। He began to write in all branches of literature। He began to write, তিনি শুরু করেছিলেন, কি করতে শুরু করেছিলেন? টু রাইট। টু রাইট, আমরা এখানে ইনফিনিটিভ পেলাম, টু রাইট। তাহলে ভার্ব আছে হি বিগ্যান টু রাইট, টু রাইট, রাইট মানে লেখা। তাহলে ভার্বকে আমরা মডিফাই করব কিসের মাধ্যমে? একটি অ্যাডভার্বের মাধ্যমে। তিনি কিভাবে লিখতে শুরু করেছিলেন? তিনি সাবলীলভাবে, অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে সাহিত্যের প্রায় সব শাখায়, গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, সব শাখায় কিন্তু তিনি সাবলীলভাবে লিখতে শুরু করেছিলেন। তাহলে আমরা এখানে শব্দটা বসাতে পারি প্রিডমিন্যান্টলি, তার মানে হচ্ছে সাবলীলভাবে। He began to write predominantly in all branches of literature। predominantly একটা অ্যাডভার্ব, তার মানে হচ্ছে সাবলীলভাবে। আর কি হতে পারে? আর কি শব্দ হতে পারে? আমি যদি বলি তিনি একটানা সাহিত্যের সব শাখায় লিখতে শুরু করেছিলেন, সেক্ষেত্রে তুমি এখানে লিখতে পারো এক্সক্লুসিভলি, মানে ধারাবাহিকভাবে সাহিত্যের সব শাখায় লিখতে শুরু করেছিলেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ঢাকা বোর্ডের 2017 সালের যে প্রশ্ন, সেই প্রশ্নটি আমি বুঝিয়ে দিলাম। আগামী ক্লাসে আমরা রাজশাহী বোর্ড 2017 সালের যে প্রশ্নটি, সেটি নিয়ে একটু আলোচনা করব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা।